गुड इवनिंग मॉडल स्टाडी पॉइंटेर तरफ थेके तोमादेर आबारो स्वागत। तो आज के आमरा फिलोसफी अर्थात दर्शनेर जे चतुर्थ इंटर स्कूल टेस्ट अर्थात टेस्ट पेपारेर जे सल्यूशन सेई सल्यूशन निये आमरा चले एसेछि। तो तोमरा देरी ना करे अवश्यई तोमादेर खाता एबं पेन निये बसे पड़ो। आज के आमरा फोर्थ टेस्ट जे सल्यूशन सेटा आमरा करब। तो चलो बेशी कथा ना बोले आमरा शुरू करी। देखो फार्स्ट प्रश्न, वैधतार प्रश्नटी जड़ित कार संगे? देखो जुक्तिर आकारेर संगे। वैधतार प्रश्नटी जड़ित जुक्तिर आकारेर संगे। नेक्स्ट क्वेश्चन, आरोह जुक्तिर सिद्धान्तटी सब समय कि हय? सम्भाव्य हय। सब समय सम्भाव्य हय। परेर प्रश्न, अवरोह जुक्तिविज्ञान एकटी कि आकारनिष्ठ विज्ञान? अवरोह जुक्तिविज्ञान एकटी आकारनिष्ठ विज्ञान। परेर प्रश्न, प्रतिटी नङर्थक वचनेर डैश पदटी अवश्यई व्याप्य हय। कोन पदटी? ना विधेय पदटी अवश्यई व्याप्य हय। नङर्थक वचन की कि? इ आर ओ। देखबे এই দুটোর কিন্তু বিধেয় পদটা অবশ্যই অব্যাপ্য হয়, ব্যাপ্য হয়। ওকে, পরের প্রশ্ন, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় কোন বচনের? দেখো উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় বিশেষ বচনের অর্থাৎ আই এবং ও। এর কিন্তু বিধেয় পদটা কি হয় না? অব্যাপ্য হয়। उद्देश्य पदटा अव्याप्य है। ओके, आई बचनेर उद्देश्य पद अव्याप्य एवं ओ बचनेर उद्देश्य पद होच्छे अव्याप्य। परेर प्रश्न देखो, विरोध अनुमान हलो एक प्रकार की? विरोध अनुमान हलो एक प्रकार अमाध्यम अनुमान। परेर प्रश्न देखो, एक ही उद्देश्य और विधेय विशिष्ट दुटी सामान्य वचनेर मध्य जे विरोधिता तार नाम की? ताके बोलबो आमरा विपरीत विरोधिता। एक ही उद्देश्य विधेय विशिष्ट दुटी सामान्य वचन। देखो एटा ए, এটা ই, এটা আই এবং এটা ও। তাহলে এই দুটো হচ্ছে সামান্য বচন। তাহলে উপরেরটা আমরা কি বলবো? এটাকে বলবো বিপরীত বিরোধিতা। এটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। এটা অসম, এটা অসম, এটা বিরুদ্ধ, এটা বিরুদ্ধ। ওকে, তাহলে উপরেরটা কি হয়ে যাবে? বিপরীত বিরোধিতা। পরের প্রশ্ন দেখো, ডিমারিস এই হলো বৈধ মূর্তির কোন সংস্থানের অন্তর্গত? না ডিমারিসটা চতুর্থ সংস্থানের অন্তর্গত। পরের প্রশ্ন দেখো, বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয় বাক্য উদ্দেশ্য স্থানে থাকলে সেটি হবে। দেখো উদ্দেশ্য স্থানে যদি উভয় আশ্রয় বাক্যে থাকে তাহলে সেটা হয়ে যাবে তৃতীয় সংস্থান। পরের প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন হয়? দেখো প্রধান আশ্রয় বাক্য কিন্তু বৈকল্পিক হয়, আর অপ্রধান এবং সিদ্ধান্ত এই দুটো কি হয় না? এই দুটো নিরপেক্ষ হয়। ওকে, তাহলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক হয়? প্রধান আশ্রয় বাক্য। চলো পরের প্রশ্ন, ধ্বংসমূলক এমটি মোডাস টোলেন এমটি প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয় তা হলো পূর্বক অস্বীকারজনিত দোষ। পূর্বক অস্বীকারজনিত দোষ। পরের প্রশ্ন, সকল অ এস হয় পি বচনটির বুলীয় ভাষ্য কি? এস পি ইজিক্যাল টু 0। কিভাবে হচ্ছে? সকল বলেছে তাই সকল হলে কি হয়? এস পি বার ইজিক্যাল টু 0। বাট আমরা এখানে পড়ে নিচ্ছি এস পি বার ইজিক্যাল টু 0, কিন্তু এখানে দেখো অ এস বলেছে, তাহলে এস এর মাথায় একটা বার হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার এস বার পি বার ইজিক্যাল টু 0। পরের প্রশ্ন দেখো, পরিপূরক শ্রেণী বলা হয় কাকে? পরিপূরক শ্রেণী বলা হয় মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হচ্ছে পরিপূরক শ্রেণী। ওকে, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হচ্ছে পরিপূরক শ্রেণী। পরের দেখো, পি ডট কাল্পি এই বচনাকারটি কি? দেখবে পি ডট কাল্পি এটা শত মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটি আর মিথ্যা হবে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে শত মিথ্যা। পরের প্রশ্ন দেখো, সত্যাপেক্ষ বচনের অন্তর্ভুক্ত সত্যাপেক্ষ বচনের অন্তর্ভুক্ত সরল অঙ্গবাক্যগুলির পরিবর্তে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় বচন গ্রাহক। তাকে বলা হয় বচন গ্রাহক। পরের প্রশ্ন, দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা কটি? না 4টি। নিবেশন দৃষ্টান্তের সংখ্যা 4টি। পরের প্রশ্ন, আরোহ অনুমানের সমস্যাটি হলো কি? না সামান্যীকরণের সমস্যা। আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণের সমস্যা।
পরের প্রশ্ন দেখো, লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছেন কে? বেকন। এটা আগেও একবার পড়েছি, লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। পরের প্রশ্ন দেখো, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। পরের প্রশ্ন, এক কারণবাদের সমর্থক করেন। এক কারণবাদের সমর্থনে মিল কে করেন? না, মিল। পরের প্রশ্ন, বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হলো, এটাও আগে করেছি, কারণের পরিমাণগত লক্ষণ। অবিনশ্বরতার সূত্র হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। পরের প্রশ্ন, ড্যাশ এর মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। কার মতে? না, মিলের মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। পরের প্রশ্ন দেখো, দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো, দ্বৈত অন্বয়ী পদ্ধতি কি? এটা হচ্ছে অন্বয়ী এবং ব্যতিরেকী পদ্ধতি। অন্বয়ী এবং ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট কোশ্চেন, অপসারণ ও বা অপনয় সূত্রের সংখ্যা হলো। অপসারণ বা অপনয় সূত্রের সংখ্যা কটি? না, 4টি। তো এই ছিল আমাদের এমসিকিউ। এবার আমরা করে নিব এসইকিউ গুলো। দেখি এসইকিউ গুলো কি বলেছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে যুক্তির আকার বলতে কি বোঝো? দেখো, একাধিক বচন সংশ্লিষ্ট হয়ে যখন কোনো যুক্তি গঠন করে তখন সেই যুক্তির গঠন বিন্যাস বা কাঠামো বিন্যাসকেই যুক্তির আকার বলে। কি বললাম? ভালো করে লিখো। একাধিক বচন সংশ্লিষ্ট হয়ে যখন কোনো যুক্তি গঠন করে তখন সেই যুক্তির গঠন বিন্যাস বা কাঠামো বিন্যাসকেই যুক্তির আকার বলে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? দেখো, যুক্তির বস্তুগত সত্যতা কি? কোনো যুক্তির অন্তর্গত বাক্য বা বচনগুলির বাস্তব ব্যাপারের সঙ্গে মিল থাকা হলো বস্তুর সত্যতা। কি বললাম? কোনো যুক্তির অন্তর্গত বাক্য বা বচনগুলির বাস্তব ব্যাপারের সঙ্গে মিল থাকা হলো বস্তুগত সত্যতা। হলো। পরের প্রশ্ন দেখো, অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি কি? দেখো, লিখে নাও। দুটি অধীন বিপরীত বচনের একটি মিথ্যা হলে তার অনুরূপ বচনটি সত্য হবে, কিন্তু এর বিপরীত ক্রম সত্য নয়। এটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম। কি বললাম? দুটি অধীন বিপরীত বচনের একটি মিথ্যা হলে তার অনুরূপ বচনটি সত্য হবে, অর্থাৎ একটি মিথ্যা হলে আরেকটি সত্য হবে, কিন্তু এর বিপরীত ক্রম সত্য নয়। ওকে। পরের প্রশ্ন দেখো, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি কি? দেখো, অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। এটাই হচ্ছে অসম বিরোধিতার সত্যতার নিয়ম। দেখো, আরেকবার বলছি অসম বিরোধিতার সত্যতার নিয়ম। অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচন কি হবে? বিরুদ্ধ বচনের সত্য মূল্য কি হবে? দেখো, এ বচন সত্য হলে বিরুদ্ধ বচনের সত্য মূল্য হবে মিথ্যা। কি হবে না? এটা হয়ে যাবে মিথ্যা। ওকে। পরের প্রশ্ন দেখো, এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও। এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ। দেখো, এ বচন যদি করি, এ বচনের আবর্তন সরল আবর্তন, তাহলে এ বচনের আবর্তিত বচন বা আবর্তন কি হয়ে যাবে না? ও বচন। তাহলে এর একটা উদাহরণ দিয়ে দাও। কোন কোন মানুষ নয় কবি। কি বলবে? কোন কোন মানুষ নয় কবি। এটা হচ্ছে এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ। পরের প্রশ্ন, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো। দেখো, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হলো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তা কখনোই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। আবারও বলছি, আশ্রয় বাক্যের
আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তা কখনোই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এটা হচ্ছে তার উদাহরণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। দেখো, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ যদি বলি, যদি আমটি কাঁচা হয় তাহলে আমটি টক। কি বললাম? যদি আমটি কাঁচা হয় তাহলে আমটি টক। এমন নয় যে আমটি কাঁচা, অতএব এমন হয় যে আমটি টক। বোঝা গেল? আবারও বলছি, প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ হলো যদি আমটি কাঁচা হয় তাহলে আমটি টক, প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে এমন হয় যে আমটি কাঁচা। তৃতীয় লাইনে অতএব এমন হয় যে আমটি টক। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, বলেছে একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? দেখো, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় যদি অবৈধ হয় তাহলে বিকল্প স্বীকারজনিত দোষ হয়। বিকল্প স্বীকারজনিত দোষ হয়। পরের প্রশ্ন, বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? বিসংবাদী, দেখো, বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন একটি সত্য অন্যটি মিথ্যা হয় তখন তাকে কি বলা হয়? বিসংবাদী বিকল্প বলে। বিসংবাদী বিকল্প কাকে বলে? আবারও বলছি, বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন একটি সত্য অন্যটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদী বিকল্প বলে। পরের প্রশ্ন দেখো, শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো? শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। ওকে, পরের প্রশ্ন দেখো, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? অস্তিত্বমূলক দোষ কাকে বলে? দেখো, যদি কোনো যুক্তিতে এমন নয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এ ই, কি বললাম? এ ই এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, অর্থাৎ আই ও এমন কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করা হয় তাকে যুক্তির, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তা হলো অস্তিত্বমূলক বলে, অস্তিত্বমূলক দোষ বলে। বোঝা গেল? ভালো করে লেখো, কি লিখবে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, ব্র্যাকেটে এ ই বচন দিবে। এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, ব্র্যাকেটে আই ও। এমন কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করা হয় তাহলে যুক্তির যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে আই বচনের বুলীয় ব্যাখ্যা কি? দেখো, আই বচনের বুলীয় ব্যাখ্যা হয়ে যাবে এস পি নট ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আই বচনের বুলীয় ব্যাখ্যা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে সংযৌগিক বচন কখন সত্য হয়? দেখো, সংযৌগিক বচন কখন সত্য হয়? দেখো, সংযৌগিক বচনের একটি সংযৌগিক মানে সবকটি সংযৌগিক যখন কি হয়? সত্য হয়, তখন সমগ্র বচনটি সত্য হয়। কি বললাম? সংযৌগিক বচন কখন হয়? সত্য হয়। লিখবে, সংযৌগিক বচনের সবকটি সংযৌগিক যখন সত্য হয় তখন বচনটি কি হবে না? তখন বচনটি সত্য হবে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, গ্রাহক কাকে বলে? কি বললাম? গ্রাহক কাকে বলে? দেখো, কোনো যৌগিক বাক্যের অন্তর্গত উপাদান বাক্যের, কি বললাম? কোনো যৌগিক বাক্যের অন্তর্গত উপাদান বাক্যের পরিবর্তে পি কিউ আর ইত্যাদি যে সমস্ত বর্ণ প্রতীক ব্যবহার করা হয় সেইগুলিকেই গ্রাহক বলা হয়। আবারও বলছি, কোনো যৌগিক বাক্যের অন্তর্গত উপাদান বাক্যের পরিবর্তন পি কিউ আর ইত্যাদি যে সমস্ত বর্ণ প্রতীক ব্যবহার করা হয় সেগুলিকেই বলা হয় গ্রাহক।
ওকে, পরের প্রশ্ন যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে? একদম ইজি, যদি পি সত্য হয় তাহলে পি কিউ অ্যান্ড পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে? ইজি, টি টি এফ এফ, টি এফ টি এফ, টি আর টিতে টি, টি আর এফে টি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে এফ। তাহলে এই দুটো সত্য আছে, তাহলে এই দুটো কি আছে? সত্য। তাহলে তুমি জানো যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে? অবশ্যই সত্য হবে। কি হবে? অবশ্যই সত্য হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? সামান্যীকরণ বলতে কি বোঝো? সামান্যীকরণ বলতে কি বোঝো? দেখো, কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে যখন সেই শ্রেণীর সমগ্র সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সামান্যীকরণ বলে। কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে যখন সেই শ্রেণীর সমগ্র সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সামান্যীকরণ বলে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কেন লৌকিক আরোহ বলা হয়? দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমান যেহেতু সাধারণ লৌকিক গঠন করে সেহেতু একে লৌকিক আরোহ অনুমান বলা হয়। কি লিখবে? অবৈজ্ঞানিক আরোহ অনুমান যেহেতু সাধারণ লৌকিক গঠন করে সেহেতু একে লৌকিক আরোহ অনুমান বলা হয়। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো। দেখো, আরোহ অনুমানের স্তর বিভাগগুলি কি কি? একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান। 3 রকম স্তর রয়েছে, এক হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান, 2 নম্বর অবৈজ্ঞানিক আরোহ অনুমান এবং 3 নম্বর হচ্ছে কি? উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান। বোঝা গেল? তাহলে আরোহ অনুমানের স্তর বিভাগগুলি কি কি? 3টি, বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান, 3 নম্বর হচ্ছে উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান। পরের প্রশ্ন দেখো, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? দেখো, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে দৃষ্টান্ত গণনা। 1 নম্বর দৃষ্টান্ত গণনা, 2 নম্বর পর্যবেক্ষণ ও পরীক্ষণ, 3 নম্বর কি? সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, 4 নম্বর কি? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। এগুলো হচ্ছে আরোহ অনুমানের আকারগত ভিত্তি। পরের প্রশ্ন, বহু কারণ সমন্বয় বলতে কি বোঝো? কি বললাম যে বহু কারণ সমন্বয় বলতে কি বোঝো? দেখো, বহু কারণ সমন্বয় কাকে বলে? যে মতবাদ অনুসারে বলা হয় এমনই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়, তাই হলো বহু কারণবাদের সমন্বয়। আরো একবার বলছি, যে মতবাদ অনুসারে বলা হয় যে এমনই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়, তাই হলো বহু কারণবাদের সমন্বয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও। দেখো, আবশ্যিক শর্তের উদাহরণ কি হবে? যদি অক্সিজেন না থাকে তবে আগুন জ্বলবে না, কিন্তু যদি অক্সিজেন থাকে তবে আগুন জ্বলবে না, কিন্তু যদি অক্সিজেন থাকে তবে আগুন নাও জ্বলতে পারে, তাই অক্সিজেন হলো আগুন জ্বলার আবশ্যিক শর্ত। কি বললাম? আরো একবার লিখে নাও। যদি অক্সিজেন না থাকে তবে আগুন জ্বলবে না, কিন্তু যদি অক্সিজেন থাকে তবে আগুন জ্বলবে না, কিন্তু যদি অক্সিজেন থাকে তবে আগুন নাও জ্বলতে পারে, তাই অক্সিজেন হলো আগুন জ্বলার আবশ্যিক শর্ত। তারপরে দেখো, পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ কি হবে? পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ হলো, লেখো, যদি বৃষ্টি হয় তবে মাটি অবশ্যই ভিজবে, কিন্তু যদি বৃষ্টি না হয় তবে মাটি ভিজতে পারে, তাই বৃষ্টিপাত হলো মাটি ভেজার কার্যের পর্যাপ্ত শর্ত। আবারও বলছি, যদি বৃষ্টি হয় তবে মাটি অবশ্যই ভিজবে, কিন্তু যদি বৃষ্টি না হয় তবে মাটি ভিজতে পারে, তাই বৃষ্টিপাত হলো মাটি ভেজার কার্যের পর্যাপ্ত শর্ত।
পরের প্রশ্ন দেখো, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি হবে? দুটি পার্থক্য আমরা বলছি। 1 নম্বর দেখো, কারণ হলো শর্তের সমষ্টি, অপরপক্ষে শর্ত হলো কারণের অংশ। তাহলে কি বললাম? কারণ হলো শর্তের সমষ্টি আর অপরপক্ষে শর্ত হলো কারণের অংশ। 2 নম্বর কি লিখবে? একটি কার্যের একটি কারণ থাকে, একটি কার্যের একটি কারণ থাকে, অপরপক্ষে একটি কারণের একাধিক শর্ত থাকে। বোঝা গেল? একটি কার্যের একটি কারণ থাকে, অপরপক্ষে একটি কারণে একাধিক শর্ত থাকে। তো এই ছিল তোমাদের চতুর্থ সেট। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে সম্পূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে আসে, এবং লাইক করতে ভুল